লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা লা লা। এটা কি? জি ম্যাম, ফাইল। সেটা তো আমিও দেখছি। কার ফাইল এটা? ফয়সাল সাহেবের ফাইল। আপনি আনলেন কেন? উনি কোথায়? না ম্যাম, আসলে ভাবলাম আমরাই তো, তাছাড়া ওনার পা ব্যথা করছে তাই নিয়ে আসলাম। ঠাটিয়ে দুটো চড় মারলে যেন দরদি ছুটে যাবে। যান সামন থেকে। আমিও চুপচাপ বেরিয়ে পড়লাম ম্যামের কেবিন থেকে। এবারে মূল কথায় আসি। আমি আরফিন সুমন, একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। আর যিনি আমাকে ধমক দিলেন তিনি হলেন আমার বস, মানে এই কোম্পানির মালিক। ওনার নাম সালমা চৌধুরী। ম্যাম আমার থেকে ছোট হবে, দেখতে অসম্ভব সুন্দরী। তাই তো জনদরিদ্র হয়ে বারবার ওনার কেবিনে ওনাকে দেখতে যাই। কি করব, মন তো মানে না, মনে ধরে গেছে। তাই তো সবসময় ওনার দিকে তাকিয়ে থাকি। কি চেহারা, উফ, দেখলেই জড়িয়ে ধরতে মন চায়। কিন্তু সমস্যা একটাই, উনি আমাকে দু চোখে দেখতে পারেন না। যাক, এবারে গল্পে আসি। ম্যামের কেবিন থেকে বের হয়ে নিজের ডেস্কে এসে বসলাম। তখন ফয়সাল সাহেব বলে উঠল, কি ব্যাপার সুমন সাহেব, আমার ফাইলটা কোথায়? ও, ম্যামের রুমে ফেলে এসেছি, দাঁড়া নিয়ে আসছি। আবার ম্যামের রুমে গেলাম। ম্যাম আসবো? আবার আপনি? কি হয়েছে? না মানে ম্যাম, ওই ফাইলটা নিতে এসেছি। নিয়ে যান, আর সামনে থেকে দূর হন। ম্যাম একটা কথা বলি? তাড়াতাড়ি বলে দূর হন। আপনি চোখে গাঢ় করে কাজল দিতে পারেন না? তাহলে আরো অনেক বেশি সুন্দর দেখাতো আপনাকে। কি বললেন আপনি? না না মানে কারোর যেন নজর না লাগে। আপনি যাবেন সামনে থেকে? ম্যাম রেগে গেছেন, তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। এই মেয়েটার মনে কি একটু রস টস নেই নাকি? সারাক্ষণ শুধু গম্ভীর হয়ে থাকে। আজ দুপুরে কাজ করছি, তখন পাশে চিল্লাচিল্লি আওয়াজে তাকিয়ে দেখলাম ম্যাম আমার কলিগ জাহিরুল ভাইকে ধমকাচ্ছেন। ম্যামকে দেখে এক ধ্যানে তাকিয়ে থাকলাম। ওনাকে নিয়ে কল্পনায় সুখের সাগরে ভাসছি। তখন কারো ধমকের কারণে বাস্তবে ফিরলাম। চেয়ে দেখি ম্যাম সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি কাজ রেখে হ্যাবলার মতো তাকিয়ে আছেন কেন? কাজ করতে ভালো না লাগলে চাকরি ছেড়ে দিন। কেন যে এইসব অকর্মা লোককে বাবা চাকরি দিয়েছে? ম্যাম তার কেবিনে যেতে যেতে বিড়বিড় করে বললেন, আজ অন্য কোম্পানির সাথে আমাদের প্রেজেন্টেশন আছে। আমরা যথাসময়ে চলে গেলাম। সালমা ম্যামও সাথে আছে। প্রেজেন্টেশন চলছে, সব ঠিকঠাকই চলছিল। এক পর্যায়ে ম্যামের সাথে তাদের কথা কাটাকাটি হয়, ডিলটা ক্যান্সেল হয়ে যায়। ম্যাম খুব রেগে গেছে। কনফারেন্স রুম থেকে বের হতেই ম্যাম আমার গালে সজোরে একটা চর মেরে দিলেন। আমি চোখে শস্য ফুল দেখছি। আমি প্রতি উত্তরে বললাম, ম্যাম মারলেন কেন? তোদের রাখি কিসের জন্য? বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য? আমরা আবার কি করলাম? তোদের জন্যই তো ডিলটা ক্যান্সেল হলো। তোরা কিছু বললি না কেন? আমরা কিছু বলার আগে তো আপনি ওদের সাথে রেগে গেলেন। তোর সাহস তো কম না, তুই আমায় দোষ দিচ্ছিস? সামনে থেকে যা, তা না হলে তোকে কি করব তা আমি নিজেও জানি না। ম্যামের রেগে যাওয়া দেখে আমি সামনে থেকে চলে আসলাম। ভুল করেছে উনি, আর দোষ চাপাচ্ছে আমাদের উপর। ওনার বাবা এত ভালো মানুষ, আর উনি এমন বজ্জাত হলেন কোথা থেকে? কেন যে ওনার বাবা অসুস্থ হলেন আর উনি এই কোম্পানির বস হলেন? আর ভালো লাগে না, মন চায় চাকরিটা ছেড়ে দিতে। কিন্তু চাকরিটা অনেক প্রয়োজন, তাই নেহাত করতে হচ্ছে। তাছাড়া কোম্পানিতে জয়েন করার সময় 5 বছরের শর্ত দেওয়া হয়েছিল। এর আগে কোম্পানি থেকে যেতে পারবো না। পরের দিনের প্রস্তুতি নিয়ে বের হলাম। অফিসে গিয়ে নিজের ডেস্কে বসলাম। না, একবার ম্যামকে দেখে আসি। ম্যামের কেবিনের সামনে গিয়ে যেই একটু দেখে চলে আসতে যাব, তখনই ম্যামের ডাক। কি ব্যাপার, কিছু বলবেন? না। তাহলে এখানে কি করছেন? কাজ করতে মন চায় না নাকি? না না মানে ম্যাম আসলে আসলে কি? কাজ ফাঁকি দেবার বাহানা শুধু। যান গিয়ে কাজ করুন। যা, একটু দেখতে গিয়েছিলাম তাও ধরা খেয়ে গেলাম। সব সুন্দরী মেয়েরা কি রাগী থাকে, নাকি আমার পরিটাই শুধু এমন? মনে হয় জন্মের সময় মুখে মধু দেয়নি, যার কারণে মুখে সবসময় তিতা তিতা কথা। এভাবেই বেশ কিছুদিন চলে গেল, আর ম্যামের ব্যবহারে আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হঠাৎ এক সকালে অফিসে কাজ করছি, একটা ফাইল সাইন করার জন্য ম্যামের কাছে যাচ্ছিলাম। কে জানতো একই সময়ে ম্যামও কেবিন থেকে বের হচ্ছিল, যার ফলে দরজার সাথে হোঁচট খেয়ে ম্যামকে নিয়ে পড়ে গেলাম।
কি শান্তি লাগছে। চোখটা বুজে আছি। খেয়াল আসতেই ম্যামের ওপর থেকে উঠলাম। চারপাশে ঘুরতেই দেখলাম অফিসের স্টাফরা সবাই জড়ো হয়ে দেখছে। ম্যাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। সরি ম্যাম, আমি দেখতে পাইনি। ছোট লোকের বাচ্চা, তুই ইচ্ছে করে আমার সাথে অসভ্যতামি করেছিস। কি বলছেন এসব? আমি কিছুই করিনি। সি সি সুমন ভাই, তোমাকে কত ভালো ভেবেছিলাম, আর তুমি কি না? সি সি। বিশ্বাস করো তোমরা, এরকম কিছুই করিনি আমি। কি বিশ্বাস করতো ওরা? তুই আগে থেকে সুযোগ খুঁজছিলি আমার সাথে অসভ্যতামি করতে। আজ সুযোগ বুঝে তুই আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিলি। এই বলে ম্যাম ন্যাকা কান্না শুরু করে দিল। আমি তো অবাকের পর অবাক। কি থেকে কি হয়ে গেল? ম্যাম যা বলছে তাই সবাই বিশ্বাস করছে। ফয়সাল ভাই, তুমিও বিশ্বাস করো? সে মাথাটা নিচু করে ফেললো। ইরা, তুমিও? ইরা সেখান থেকে চলে গেল। আমার তো প্রায় পাগল পাগল অবস্থা। তোমরা সবাই বিশ্বাস করো? আরে আমি তো ম্যামকে ভালোবাসি। ওনার সাথে কীভাবে এসব করব? একটু বিশ্বাস করো প্লিজ তোমরা। কিভাবে বিশ্বাস করি? কি প্রমাণ আছে তোমার কাছে? তুমি যে ম্যামের সাথে অসভ্যতামি করনি। প্রমাণ, তাই না? এক দৌড়ে কন্ট্রোল রুমে চলে গেলাম। সেখান থেকে তখনকার সিসি ক্যামেরার ফুটেজ চেক করলাম। হ্যাঁ, এই তো পেয়েছি। তখন তার ফুটেজটা পেয়ে গেছি। ফুটেজটা পেয়ে যেন প্রাণ ফিরে পেলাম। সবার সামনে ফুটেজটা চালু করে দিলাম। সবাই এবার বিশ্বাস করলে তো যে আমি কিছু করিনি? সবাই মাথা নিচু করে ফেললো। সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি করিনি আমি তোমাদের জন্য? কত কাজ আমি নিজে করে দিয়েছি তোমাদের। ম্যামের বকা খেয়েও তোমাদের ফাইল সাইন করে এনে দিয়েছি। এতদিন তোমাদের সাথে কাজ করেছি, এতটুকু চিনলে না আমাকে? সব কিছু মনে থাকবে আমার। এবার ম্যামের দিকে তাকালাম, মাথা নিচু করে আছে। আর আপনি কি বলছেন? আপনার সতীত্ব নষ্ট করতে দিয়েছি? এত নীচ মন মানসিকতা আপনার? আরে আমি আপনাকে ভালোবাসি। এত অপমানের পরেও আপনার পাশে পাশে থাকি, কারণে অকারণে আপনার কাছে যাই। এই চেহারা নিয়ে এত অহংকার করেন? আরে ফর্সা হলে যদি সুন্দর হতো তাহলে আপেলের চেয়ে মূলার দাম বেশি হতো। একটা কথা মনে রাখবেন, ভালোবাসি বলেই এতটা রেসপেক্ট করি, তা না হলে। আর কিছু বললাম না। নিজের ডেস্কে এসে মাথার টেবিলে দিয়ে বসে পড়লাম। রাগে আর ভয়ে কাঁপতে থাকলো। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকালাম। তুমি? হ্যাঁ, আমি জানতাম আপনি এমন কাজ করতে পারেন না, তাই তো সামনে থেকে চলে আসলাম। এখন চলুন, দুপুর হয়ে গেছে, লাঞ্চটা করে আসি। না, তুমি যাও। আরে চলুন তো, মনটাও হালকা হয়ে যাবে। এক প্রকার জোর করেই বাইরে নিয়ে গেল। ফিরে এসে কাজ জমা দিয়ে বাসায় চলে আসলাম। রাতটা নির্ঘুম কাটালাম। আর চিন্তা করলাম, সালমা মানে ম্যামের সামনে আর এত যাব না। ওকে, ভালোবাসার ভূত মাথা থেকে তাড়াতে হবে। বামুন হয়ে চাঁদে হাত বাড়ানো ঠিক হবে না। আল্লাহ যা করে ঠিকই করে। পরের দিন অফিসে চলে আসলাম। অফিস স্টাফরা সবাই কালকের ব্যবহারের জন্য সরি বলল। ইটস ওকে বলে দিলাম। তারপরেও ওদের প্রতি একটা অভিমান থেকেই গেল। আর ফয়সাল ভাইয়ের সাথে তো কথাই বলি না। এত ভালো জানতাম ওনাকে, আর উনি কিনা আমাকে অবিশ্বাস করলো। কেউ না জানুক, উনি জানতো আমাকে, ম্যামকে ভালোবাসি। যাক, সেদিন আর ম্যামের সাথে দেখা হয়নি। ওনার বের হওয়ার আগে আমি বেরিয়ে গেছি। তার পরের দিন সকালে ডেস্কে এসে বসলাম। ম্যাম সামনে দিয়ে ওনার কেবিনে গেল। সবাই দাঁড়িয়ে গেল, সাথে আমিও। যাওয়ার সময় একবার আমার দিকে আর চোখে তাকিয়ে গেল। আমি আমার মতো কাজে মনোনিবেশ করলাম। সমস্যাটা বাঁধলো বিকেলের দিকে। ফাইলের সাইন লাগবে ম্যামের। ওনার সামনে কিভাবে যাব? তাই ফাইলটা পিয়নকে দিয়ে পাঠালাম। চিন্তায় আছি, এত কিছুর পরও আমার ফাইলে সাইন করবে কিনা। কিছুক্ষণ পর পিয়ন ফাইল নিয়ে আসলো। না, সাইন করে দিয়েছে তাহলে। পরে ফাইলটা জমা দিয়ে চলে আসলাম। এরকম করে আরও 3 দিন চলে গেল। এই 3 দিন ম্যামের সামনাসামনি হয়নি। বিপত্তি বাঁধলো চতুর্থ দিনের দিন। ফাইল দেওয়া হলো অনেকগুলো। এতগুলো কাজ করতে করতে বিকাল হয়ে গেল। এক এক করে সবাই চলে গেছে। কাজগুলো শেষ না করে যেতেও পারছি না। এক এক করে সবাই চলে গেল। এখন শুধু আমি আর ম্যাম আর পিয়ন আছি। বুঝি না আজ কি আমাকে ইচ্ছে করে এত বেশি কাজ দিয়েছে। কি ব্যাপার, ম্যাম এখনও যাচ্ছে না কেন? উফ, কখন না সামনে এসে পড়ে। কাজগুলো শেষ করে পিয়নকে বুঝিয়ে দিয়ে যেই বের হতে যাব, তখনই কারো কোমল সুরের ডাক পড়ল। পেছনে ফিরে দেখি ম্যাম। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ম্যাম আমার সামনে আসলো। আমতা আমতা করতে করতে বলল,
আই অ্যাম সরি, আসলে বুঝতে পারিনি। আমি চুপ করে আছি, তাই ম্যাম আবারও বলল, সুমন সাহেব, আই অ্যাম সরি, ভুল তো মানুষেরই হয়। না ঠিক আছে, আমিও সরি। কি থেকে কি বলে ফেলেছি সেদিন। আচ্ছা চলুন, আপনাকে বাসায় ড্রপ করে দিই। ধন্যবাদ ম্যাম, আমি একাই যেতে পারবো। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। এখন আর বেশি দরকার ছাড়া ম্যামের কেবিনে যাই না। ফাইলে সাইন লাগলেও পিয়নকে দিয়ে করিয়ে আনি। এখন ম্যাম শুধু আর চোখে তাকিয়ে থাকে আমার দিকে, কেন তা অজানা। ফয়সাল সাহেবের সাথে এখনও ভালোভাবে কথা বলি না। বিকেলে ফয়সাল সাহেব আমার ডেস্কে আসলেন। সুমন সাহেব, আমি জানি আপনি এখনও আমার উপর রেগে আছেন। আসলে ওই দিন আপনি যেভাবে ম্যামকে জড়িয়ে ধরেছিলেন, যা অবিশ্বাস করার মতো। কেউ না জানুক, আপনি তো জানতেন যে আমি ম্যামকে ভালোবাসি। তার সাথে এরকম আমি করতে পারি না। আচ্ছা ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, এবারের মতন ক্ষমা করে দিন। এই বলে আমাকে জড়িয়ে ধরলো। আমিও আর রাগ করে থাকতে পারলাম না। যাই হোক, সব কিছু আগের মতো চলতে লাগলো, শুধু ম্যামের সাথে দূরত্বটা বাড়িয়ে দিয়েছি। দুপুরে ফয়সাল সাহেবকে দিয়ে ম্যামের কাছে ফাইলটা পাঠালাম। ম্যাম আসবো? হুম, আসুন। ফাইলটা একটু সাইন করে দিতেন যদি। কার ফাইল এইটা? সুমন সাহেবের। ওনার ফাইল আপনি আনলেন কেন? আসলে ওনার পা ব্যথা তো, তাই। ওনাকে ডাক দিন। আমার ডাক শুনে ম্যামের কেবিনে চলে আসলাম। ম্যাম আসবো? হুম, আসুন। ডেকেছিলেন আমাকে? আগে বসুন। চেয়ারটা নিয়ে বসে পড়লাম। নিচের দিকে তাকিয়ে বসে আছি। আপনার পায়ে কি হয়েছে? হালকা চোট লেগেছে। আপনি আমাকে বললেই তো আমি আপনার ড্রেসকে গিয়ে ফাইল সাইন করে রেখে দিয়ে আসতাম। কিছুক্ষণ চুপ থেকে আবার ম্যাম বলল, অন্যের হাতে পাঠানোর কি দরকার? আমি কি কলা গাছের সাথে কথা বলছি নাকি? আমার চোখের দিকে তাকান। ম্যামের কথায় ম্যামের দিকে তাকালাম। ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে। দেখুন, আমি জানি আপনার পায়ে কোনো চোট লাগেনি। আমি সত্যিই সরি, ওই দিন আমি বুঝে উঠতে পারিনি। হঠাৎ এসে আমার উপর পড়লেন, আমি সত্যিই সরি। আগের কথা কেন তুলছেন? বলতো আমারই, অযথা আপনার রুমে যেতাম। একথা বলতেই ম্যাম আমার চোখের দিকে বিস্মিত চোখে তাকালো। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফাইল সাইন শেষ করে আমি ফাইল নিয়ে বেরিয়ে আসলাম। এভাবে আরও কিছুদিন চলে গেল। এখন দেখি ম্যাম তার কেবিন থেকে প্রায় বের হয়ে আমার ডেস্কের আশেপাশে হেঁটে বেড়ায়, আমার প্রতি নজরদারি করে। আমি আমার মতো ওনার প্রতি এখন অতটা আগ্রহ দেখাই না। উনি আমাকে খুব ভালোভাবে নজরে রাখে। ওনার প্রতি আগ্রহ দেখায় না বলেই হয়তো আমার প্রতি এতটা আগ্রহী। আমি কোনো মেয়ে কলিগের সাথে কথা বললে ম্যামের চোখ মুখ লাল হয়ে যেত। আজ দুপুরে ডেস্কে বসে কাজ করছি, তখন ইরা আসলো। কি করছেন ভাইয়া? লাঞ্চ করবেন না? করব। তাহলে ভাইয়া আমার সাথে চলেন। আমি আজ নিজের হাতে রান্না করে এনেছি। প্লিজ প্লিজ না করবেন না। তুমিও না বাচ্চাদের মতো করো। আচ্ছা চলো। আমি আর ইরা হাসতে হাসতে আমার ডেস্ক থেকে বের হচ্ছি। হঠাৎ কে যেন আমার কলার ধরলো। আমি তাকিয়ে দেখি সালমা ম্যাম। মুখ চোখ কেমন যেন রক্তবর্ণ ধারণ করেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। কি করলাম আবার কে জানে। তখন ম্যাম বলল, কি পেয়েছিস? আমাকে এড়িয়ে চলবি? অন্য মেয়ের সাথে হাসাহাসি? তুই না আমাকে ভালোবাসিস? এই তোর ভালোবাসা? কি করছেন ম্যাম? কলা ছাড়ুন, সবাই দেখছে। ছাড়বো না তোকে। আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে এখন এড়িয়ে চলছিস? অন্য মেয়ের সাথে হাসাহাসি করছিস? চল। এই বলে আমাকে কলার ধরে টানতে টানতে ওনার কেবিনে নিয়ে গেল। ইরা সহ বাকি সবাই দেখি হাসছে। ওনার কেবিনে নিয়ে এখানে চুপচাপ বসে থাকবি। আমি চুপচাপ চেয়ারে বসে থাকলাম। ম্যাম ধপ করে ওনার চেয়ারে বসে বললেন। আমার সামনে বসে বারবার হাত দিয়ে চোখের পানি মুছছিল। মানবতার খাতিরে এক পিস টিস্যু এগিয়ে দিলাম। এবার তিনি শব্দ করে কেঁদে ফেললেন। আর যদি কোনো মেয়ের সাথে দেখি, তোকে খুন করে ফেলবো, দেখিস শয়তান একটা। এই বলে আবার কান্না করতে ব্যস্ত হয়ে পড়ল। ম্যাম কান্না করছে আর আমার দিকে রাগি চোখে তাকাচ্ছে। অনেকক্ষণ বসে থাকলাম। না, আর বসে থাকা যায় না। ম্যাম আমিও চলে যাই। এই কথা বলতেই ম্যাম আমার গলা চেপে ধরলো। কই যাবি? হ্যাঁ, কই যাবি? এখানে চুপচাপ বসে থাক, না হলে গলা চেপে মেরে ফেলবো কুত্তা। ওই ডাইনিটার কাছে যাইতি, তাই না? এইখানে চুপ করে বসে থাক। উনি গলা চেপে ধরতে আমি কেসে উঠলাম। আর উনি আমাকে পানি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন। খোদা, তুমি কোথায়? আর কতক্ষণ বসিয়ে রাখবে? কিছুক্ষণ পর পর শুধু কফি খাওয়াচ্ছেন আর বসে বসে কান্না করছেন।
আমার এখন কাজ হচ্ছে কফি খাওয়া আর ওনার কান্না দেখা। এ পর্যন্ত 4 মগ খাওয়া শেষ। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, এ মেয়ে তো আমাকে কফি খাওয়াতে খাওয়াতে মেরেই ফেলবে। ওইদিকে ইরা নিজে হাতে রান্না করে এনেছে, ভাবতেই জিভে জল এসে গেছে। এখানে বাসা ভাড়া নিয়ে একা একা থাকি, বাবা মা গ্রাম থেকে বুয়ার হাতের রান্না খেতে খেতে জীবন শেষ। না, ইরার হাতের রান্না মিস করা যাবে না। এইদিকে ম্যামও আমাকে ছাড়ছে না। এবার ম্যামকে বললাম, ম্যাম আর কতক্ষণ বসিয়ে রাখবেন? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কিছু তো খেতে হবে। ওইদিকে ইরা নিজের হাতে আমার জন্য রান্না করে এনেছে, এখনও হয়তো খাবার নিয়ে বসে আছে। প্লিজ আমাকে যেতে দিন। এই কথাটা বলে মনে হয় খুব বড়সড় রকমের ভুল করে ফেলেছি। ম্যাম তার রক্তবর্ণের চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ ম্যাম চিৎকার করে বলে উঠলো, কি বললি তুই? এই বলে ডয়ার থেকে একটা চাকু বের করে আমার গলায় চেপে ধরলো। কি কি করছেন ম্যাম? লেগে যাবে তো, এটা এটা নামান। কি বলেছিলি আবার বল। আমাকে কিন্তু ভয় দেখাবেন না বললাম। ম্যাম অগ্নিমূর্তি ধারণ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি যাই বলি না কেন, ম্যামের সামনে গেলে ওনার গম্ভীর চেহারা দেখলে ভয়ে একেবারে চুপসে যাই আমি। ম্যাম দেখলাম কাকে যেন ফোন করে খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবারও চলে আসলো। আহা, খাবার দেখে জিভে পানি চলে এসেছে। ইচ্ছে করছে খাবারের উপর লাফ দিয়ে পড়ি। ফরমালিটির জন্য চুপচাপ বসে আছি। কি হলো, বসে আছো কেন? হাত ধোও। আমি হাত ধুতেই ম্যাম নিজে হাতে খাবার তুলে দিলেন। আমি আমার মতো করে খাওয়া শেষ করতে লাগলাম। ম্যামও আমার সাথে সাথে খেলেন, তবে অল্প। আমি সুযোগ পেয়ে এক প্রকার দৌড়েই চলে আসলাম। আপনারা কি মনে করেছেন সালমা ম্যামের মিষ্টি কথায় আমি আগের সব ভুলে যাব? মোটেও না। ওনার মায়াজালে আমি আর জড়াচ্ছি না। ম্যামের কেবিন থেকে বের হতেই কতগুলো উৎসুক মুখ আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো জানতেই চাচ্ছে যে ভিতরে এতক্ষণ কি হলো। আমি আমার ডেস্কে এসে বসতেই ইরা আর ফয়সাল আমার ডেস্কে আসলো। ইরা, আই এম সরি, তোমার সাথে খেতে পারলাম না। আমি কিন্তু এখনো না খেয়ে আছি আপনার জন্য। চলুন ভাইয়া। পাগলি বোন আমার, আমি ম্যামের কেবিনে খেয়েছি, ম্যাম জোর করে খাইয়েছে। তুমি বরং ফয়সাল ভাইকে নিয়ে খেয়ে নাও। ইরা ফয়সালের দিকে রাগে চোখে তাকিয়ে বলল, ওনার কি আমার সাথে খাওয়ার সময় আছে নাকি? ওনার তো নাহার আর রুমা আছে। আমি কিন্তু এখনো খাইনি, চলো। আমি খাবো না আপনার সাথে। যান, রুমা আর নাহারের কাছে যান। আমার কিন্তু খুব খিদে লাগছে, চলো প্লিজ। ইরা যাও, তোমাদের দুজনেরই এখন অনেক খিদে, আগে গিয়ে খাও, ওসব বিষয়ে পরে কথা বলা যাবে। ইরা ফয়সালের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, চলুন। বলে হাঁটা ধরলো আর ফয়সাল পিছে পিছে চলল। আমি আনমনে হাসছি আর ভাবছি এদের ভিতর কিছু একটা ঘটতে চলেছে। কৌতূহলবশত ইরার ডেস্কে গেলাম। আহা, কি সুন্দর খাবার সামনে রেখে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। আমি হালকাভাবে কাশি দিয়ে বললাম, খাবার সামনে রেখে বসে থাকতে নেই। আমার কথায় দুজনের শুভ দৃষ্টি বাধা ঘটল। দুজনেই বেশ লজ্জা পেয়ে গেল। তুমি মিয়া আর আসার সময় পেলে না, নিজে তো পেট পুজো করে এসেছো, এখন আমাদের খেতে দাও। ও শিওর শিওর, খাও। আমি কি সাহায্য করব? ফয়সাল ভাই আমার দিকে রাগি চোখে তাকালো। আচ্ছা খাও খাও, আমি পরে আসছি। আমি আমার ডেস্কে এসে কাজে মন দিলাম। ম্যামের সাথে যাতে দেখা না হয় তাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম। রাতে আর বাসায় খেলাম না। ম্যাম যা খাওয়ালো তাতে 2 দিন অনায়াসে কেটে যাবে। রাতে সুন্দর একটা ঘুম দিলাম। সকালে যথাসময়ে অফিসে চলে এসেছি। ম্যাম এখনও আসেনি, তাই ফয়সাল আর ইরা সহ বাকিদের সাথে কুশল বিনিময় করে কাজে মন দিলাম। কিছুক্ষণ পর ম্যাম আসলো। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। ম্যাম দেখলাম আমার দিকে রাগি চোখে তাকিয়ে তার কেবিনে চলে গেল। যা বাবা, আমি আবার কি করলাম কে জানে। ওইদিকে আমার কোনো ভ্রুক্ষেপই নেই। আমি আমার মতো কাজে মনোনিবেশ করলাম। একটা ফাইল জমা দিব, তাই ম্যামের সাইন লাগবে। ওনার কেবিনে আমার যেতে মন চাইছে না, অন্যকে দিয়েও পাঠাতে পারবো না, অজ্ঞতা আমাকেই যেতে হলো। ম্যাম আসবো? হ্যাঁ আসুন, আপনার জন্যই তো ওয়েট করছি। আমি কাছে যেতেই ম্যাম চেয়ার থেকে উঠে আমার কলার ধরলো। এক টানে ওনার মুখের কাছে নিয়ে আসলো। ওনার প্রতিটা নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। আবার হার্টবিট যেন ক্রমশই বেড়ে যাচ্ছে। ওই, তুই কালকে আমাকে না বলে চলে গেলি কেন? খুব বিরক্ত লাগছে আমার। আমি কলার থেকে হাত নামাতে নামাতে বললাম, দেখুন আমার এসব ভালো লাগছে না, সরুন। ম্যাম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এইসব ভালো লাগে না কেন? তোকে তো থাপ্পড় দেওয়া উচিত। তাই দিন, এর থেকে বেশি কিছু আপনার থেকে আশা করা যায় না। আমার কথায় কিছুটা আঘাত পেয়েছে। দেখলাম ম্যামের চোখের কোণ থেকে কিছুটা জল গড়িয়ে পড়ল। আমি ফাইল রেখে রুম থেকে বেরিয়ে আসলাম।
আমার ডেস্কে এসে বসলাম। না, ফাইলটা তো জমা দেওয়ার সময় হয়ে গেছে। ফাইলগুলো আমার উপরের কর্মকর্তা আলামিন ভাইয়ের কাছে জমা দিতে হয়, উনি এসব হ্যান্ডেল করেন। কিছুক্ষণ পর পিয়নকে পাঠালাম ম্যামের কেবিনে ফাইল আনতে। পিয়ন ফাইল নিয়ে আসলো। আমি ফাইলগুলো আবার চেক করার জন্য খুলতেই অবাক, ফাইলের পেপারগুলো ভিতরে জট লেগে গেছে। ভালো করে দেখে বুঝলাম ম্যামের চোখের পানি। কি মুসিবত রে ভাই, উনি কি আমাকে শান্তিতে থাকতে দেবেন না? আমি দিলাম সাইন করতে আর উনি কান্না করে ফাইলের ভেতরে সাগর তৈরি করে দিয়েছেন। কি আর করার, এগুলো এখন আবার শুকোতে হবে। পেপারগুলো খুলে একটা একটা করে ফ্যানের সামনে ধরলাম। পাশের ডেস্কে জাহিরুল ভাই দেখে বলল, কি ব্যাপার সুমন ভাই, এগুলো ভিজলো কিভাবে? কি আর বলবো দুঃখের কথা ভাই, হাতের সাথে জলের গ্লাস লেগে ফাইলে পড়লো। তারপরে যা হওয়ার তা তো দেখতেই পাচ্ছেন। অন্যদিকে দুজোড়া চোখ আমার আর ম্যামের সব কাহিনী দেখছে। তারা হলো হীরা আর ফয়সাল। ওরা দুজনে মুচকি মুচকি হাসছে। একেই বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। অনেকক্ষণ ফ্যানের সামনে পেপারগুলো ধরে শুকালাম। দুপুরে আমার ডাক পড়লো ম্যামের কেবিনে। জি আসবো ম্যাম? হ্যাঁ আসো। ম্যামের দিকে তাকিয়ে দেখলাম ম্যামের চোখগুলো লাল হয়ে আছে, হয়তো কেঁদেছে। আমাকে ডেকেছিলেন? ম্যাম আমার পানে চেয়ে শান্তভাবে বলল, এখানে বসো। আমি বসলাম। ম্যাম এখানে কি কোনো কাজ আছে আমার? চুপ করে বসে থাকতে পারো না? শুধু শুধু কেন বসে থাকবো? এমন সময় দেখলাম পিয়ন খাবার নিয়ে আসলো। ম্যাম আমার দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, হাত ধো। কেন? খাবে না? হ্যাঁ বাইরে থেকে খেয়ে নেব। না, এখানে খাবে। দেখুন আমি না আপনার কাজিন আর না আপনার বন্ধু। আপনার আর আমার মাঝের সম্পর্ক হলো মালিক আর কর্মচারী। সো আমি খেতে পারবো না। এই বলে চেয়ার থেকে উঠে চলে আসতে লাগলাম। ঠিক তখন ম্যাম আমার হাত ধরে ফেললো। তুমি ভালো করেই জানো কেন এমন করি। তোমার কথাবার্তা আমাকে খুব হার্ট করে। সকালের জন্য এমনিই রেগে আছি, তো এখন আর নতুন করে রাগিও না আমাকে। এই বলে ম্যাম একটানে আমাকে বসিয়ে দিল। নিজ হাত দিয়ে আমাকে খাইয়ে দিতে আরম্ভ করলো। আমি চুপচাপ বসে আছি, কেননা উনি যেই বদরাগী মেয়ে কখন যে কি করে বসেন। কি হলো, বসে আছো কেন? ও বুঝেছি। আমি ম্যামের দিকে তাকালাম। উনি আবার কি বুঝলেন? আমি ভাবনা থেকে বের হতেই দেখি ম্যাম আমার মুখের সামনে ভাত ধরে আছে। কি হলো, হাঁ করো। না না ম্যাম, আমি নিজেই খাচ্ছি। ম্যাম কিছুটা রাগী স্বরে বলল। আমি হাঁ করতে বলেছি। আমিও হাঁ করলাম। গপাগপ খাবার মুখে তুলে দিতে লাগলো। আমাকে খাইয়ে দেওয়ার পর অবাক করে দিয়ে উনি ওনার ওড়না দিয়ে মুখটা মুছে দিল, যেন আমার বউ তার আঁচল দিয়ে মুছে দিল। এখন দেখলে কেউ বিশ্বাসই করবে না উনি এতটা বদরাগী। আমি যখন চলে আসবো ঠিক তখন আবার আমার হাতটা টেনে ধরে ওনার খুব কাছে নিয়ে গেল। আমার কপালের সাথে ওনার কপাল ঠেকালো। তারপর শান্তভাবে বলল, খুব ভালোবেসে ফেলেছি তোমায়। তোমাকে খুব করে পেতে ইচ্ছে করে, খুব কাছে পেতে ইচ্ছে করে। একটু ভালোবাসবে আমাকে? এই বলে জড়িয়ে ধরলো। ম্যামের চোখে আমি জল দেখতে পেলাম। না, ওনার এতটা কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তাই ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে আসলাম কোনো রকমে। ম্যাম আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলতে লাগলো, তোমাকে তো আমার করেই ছাড়বো। দেখবো আমার ভালোবাসা উপেক্ষা করে কিভাবে দূরে যাও। এই বলে ম্যাম একটা দুষ্ট হাসি দিল। এইভাবে দিনগুলো যেতে লাগলো আর ম্যামের পাগলামি আরও দিন দিন বাড়তে লাগলো। এরকমই একদিন ম্যামের কেবিন থেকে দুপুরে খেয়ে বের হয়ে আমার ডেস্কে যাচ্ছিলাম। আমার ডেস্কে যেতে হলে ইরার ডেস্ক পেরিয়ে যেতে হয়। তো ইরার ডেস্কের কাছে যেতেই দেখি ইরা কান্না করছে। ইরা কান্না করে একাকার করে ফেলেছে, চোখ ফুলে লাল হয়ে গেছে। আমি কাছে গেলাম। কিরে ইরা, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? ভাইয়া, ফয়সাল নাহারের সাথে লাঞ্চ করতে গেছে। কলিগ যেহেতু যেতেই পারে, সমস্যা কি? ইরা রাগান্বিত স্বরে বলল, কলিগ হলেই যেতে হবে নাকি? ও কেন যাবে? ও নাহারের সাথে যেতে পারবে না, ব্যাস। এই কথা বলে ইরা আবার মাথা নিচু করে ফেলল। আমি ওর মাথাটা উঁচু করে ধরে ফেললাম। আমার দিকে তাকাও তো। এই তো ঠিক ধরেছি, তুমি ফয়সালকে ভালোবাসো? ইরা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। তা ওকে বলো না কেন? কেন, উনি বোঝে না? শোনো, যত তাড়াতাড়ি পারো ওকে বলে দাও। হ্যাঁ বলবো, তার আগে ওনার সাথে হিসাব নিকাশ চুকাবো। কেন গেল উনি নাহারের সাথে? আচ্ছা আমিও চলি। আর হ্যাঁ বলে দিও কিন্তু। আমি আমার ডেস্কে চলে আসলাম। আমি জানি যে ফয়সালও ওকে ভালোবাসে। একদিন কথায় কথায় বলেছিল আমাকে।
আমি ফয়সালকে কল দিলাম। হ্যাঁ ভাই বলো। রাখো তোমার ভাই, তুমি নাহারাকে নিয়ে টাঙ্কি মারতে গেছো? এদিকে ইরা কান্না করে শেষ। বলো কি? আমি আসছি। কিছুদিন পর ফয়সাল চলে আসলো, সোজা ইরা ডেস্কে চলে গেল। ইরা এখনও কাঁদছে। ইরা রাগ অভিমান আরও বেড়ে গেল। ইরা উঠে ফয়সালের গলা চেপে ধরলো, তারপর শুরু করলো। কুত্তা, শুয়োর, শয়তান, বিড়াল, তুই আমাকে রেখে ওই পেতনিটার সাথে গেছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। এই বলে ইরা ফয়সালকে মারতে লাগলো। এক পর্যায়ে ফয়সাল ইরাকে বুকের মাঝে চেপে ধরলো, আর ইরা একেবারে শান্ত হয়ে গেল। কান্না করে ফয়সালের বুক ভাসাচ্ছে। আপনি বোঝেন না কেন আমি আপনাকে ভালোবাসি? ফয়সাল ইরার কপালে চুমু দিয়ে বলল, পাগলি, আমি জানি তো, আমিও তো তোমাকে ভালোবাসি। তাই তো নাহারের সাথে গিয়েও ওর সাথে খাইনি, তোমার সাথে খাবো বলে। আমি জানি তুমি এখন খাওনি, চলো ক্ষুধা লাগছে। আর যদি দেখি না ওর সাথে, একেবারে খুন করে ফেলবো। খালি কষ্ট দেয় আমাকে। এখন চলুন, আমারও খিদে পেয়েছে খুব। আপনার উপর জেদ করে আমি এখনো খাইনি, এখন আমাকে খাইয়ে দেবেন? আমি দূর থেকে ওদের এসব কাণ্ড দেখে তৃপ্তিময় একটা হাসি দিলাম। বিকালে অফিস থেকে বের হতে দেখি ফয়সাল আর ইরা একসাথে বের হচ্ছে। আমার কাছাকাছি আসতে বললাম, তোমাদের কাছ থেকে কিন্তু আমি একটা ট্রিট পাই। আচ্ছা ভাইয়া, আজকেই চলুন আমাদের সাথে, আপনাকে আজকেই ট্রিট দিব। আচ্ছা থাক, আজ ট্রিট দিতে হবে না। তোমাদের নয়া প্রেমে কাবাব মে হাড্ডি হতে চাই না, যাও। আমার কথা ইরা কিছুটা লজ্জা পেল। আচ্ছা যাও। ওরা ওদের মতো চলে গেল, আর আমি আমার মতো। চারপাশের মানুষের মুখে হাসি দেখলে আমার মনটাও কেমন আনন্দে ভরে ওঠে। এভাবেই বেশ কিছুদিন চলল। কাল সালমার জন্মদিন। তার বাসায় বিশাল আয়োজন করা হয়েছে। অফিসের সবাইকে ইনভাইট করা হয়েছে, শুধু আমি বাদে। আমাকে ইনভাইট না করেও ভালো হয়েছে, করলেও যেতাম না। কালকের দিনটা বন্ধ পাবো। কাল সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। আহ, কি শান্তি। আবার কিছুটা মন খারাপও হলো, সবাইকে ইনভাইট করলো আর আমাকে করলো না। এটা কি আমাকে অপমান করলো নাকি? বদ একটা অপমান করবি কর, এভাবে করা লাগে? আজ খেতেও ডাকলো না। সরি, তোকে পরে দেখে নেব। আমাকে অপমান? না, আর এ বিষয়ে ভাবা যাবে না। এগুলো ভাবতে ভাবতে আমার মাথা গরম হয়ে যাবে। কাজে মন দিলাম। বিকেলে যেন ম্যামের সাথে দেখা না হয়, তাই তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। রাত পেরিয়ে সকাল হলো। আজ ম্যামের জন্মদিন। না, কিছু খেয়ে আবার ঘুম দিতে হবে। তার আগে মোবাইলটা বন্ধ করি, যাতে কেউ ডিস্টার্ব না করতে পারে। আহা, ঘুম কাকে বলে! এই অবেলায় পড়ে পড়ে ঘুমোচ্ছি। বেশিক্ষণ ঘুমোতে পারলাম না। দুপুরের পর দিয়েই কে যেন কলিং বেল বাজাচ্ছে। আমি গিয়ে দরজা খুলতে দেখলাম একজন আমার বয়সী লোক দাঁড়িয়ে আছে। কে রে ভাই এই অবেলায়? কি চাই? সরি স্যার, আপনার ঘুমে ডিস্টার্ব করার জন্য। ম্যাম আপনাকে যেতে বলেছেন, এখন রেডি হয়ে যেতে বলেছেন। তোমার ম্যাম কে? আর কোথায় যাব? ম্যামের নাম সালমা। আমার আর বুঝতে বাকি রইল না যে এইটা সালমা ম্যামের কাজ। আমি তো যাব না, কি করি? তুমি যাও, আমি পরে আসছি। সরি স্যার, আপনার জন্য গাড়ি পাঠানো হয়েছিল। তুমি যাও, তোমার ম্যামকে আমি বলছি। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, যাও। লোকটাকে পাঠিয়ে দিয়ে আবার ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কিন্তু ঘুমাতে পারলাম না। কিছুক্ষণ পর আবার আসলো। আমি দরজা খুলে দেখি সে আবার এসেছে। গালের একপাশে লাল হয়ে আছে। চলুন স্যার। তুমি আবার এসেছো? যাও, আমি আসছি। সরি স্যার, আপনাকে ছাড়া যেতে পারবো না। আপনার কথা শুনে দেখুন ম্যাম আমার গালে কি করেছে। এখন আপনাকে ছেড়ে গেলে চাকরি থাকবে না আমার। এখন কি বলি? আমি একটা গাড়ি দেখিয়ে বলি, ওই গাড়িটা দেখেছো? আমি ওইটাতে করে যাব। আমার সাথে আরেকজন আছে, ওকে নিয়েই আমি যাব। তুমি যাও। সরি স্যার, আপনাকে ছাড়া যাওয়া যাবে না। আপনার জন্য স্পেশাল গাড়ি পাঠানো হয়েছে, সেটাতেই যাবেন। কি মাইন্ড কেয়ার, চিপায় আটকালাম। ওকে বুঝায় বুঝায় পাঠিয়ে দিলাম। কাল আমাকে ইনভাইট করেনি, আজ আসছে আমাকে গাড়িতে পাঠাতে। আবার স্পেশাল গাড়ি। তোর গাড়ির তলায় আগুন। না, বাসায় থাকা যাবে না, থাকলেই আবার আসবে। তার আগে গোসলটা সেরে নিই। গোসল করে একটা ট্রাউজার আর একটা গেঞ্জি পরে বের হওয়ার জন্য দরজা খুলতেই যা দেখলাম তা দেখে ভয়ে গলা শুকিয়ে গেল। সামনে তাকিয়ে দেখলাম সালমা ম্যাম দাঁড়িয়ে। মনে হয় সোজা অনুষ্ঠান থেকে এসেছে। পরনে বাদ্রের পোশাক, বাহ কি দারুণ লাগছে। ম্যাম আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে।
আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাপি বার্থডে ম্যাম। ম্যাম আমাকে কিছু না বলে বাসার ভিতরে চলে গেল। আমি পেছন পেছন গেলাম। ম্যাম, কোনো সমস্যা হয়েছে? আমাকে কল করলেই তো আমি চলে আসতাম। ম্যাম আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ফাজলামো করো আমার সাথে? ফোন বন্ধ রেখে বলছো ফোন করতে? ফোন বন্ধ কেন তোমার? মন চায় ঠাটিয়ে দুটো চড় মারি। গাড়ি পাঠিয়েছিলাম, আসনি কেন? তোমার জন্য কত কিছু রেখে আসতে হয়েছে জানো? সরি ম্যাম। সুমন, কতবার বলবো অফিস ছাড়া আমাকে নাম ধরে ডাকতে? আজ অন্তত আমার নাম ধরে ডাকো। কথাটা একেবারে শান্তভাবে মায়া লাগিয়ে বলল। কথাটা এত মায়া ছিল যে কথাটা ফেলতে পারলাম না। আমার চুপ থাকা দেখে ম্যাম আবার বলল, কি হলো সুমন, কিছু বলো। তোমার নীরবতা যে আমাকে কষ্ট দেয়। ঠিক আছে সালমা। সালমা একটা মুচকি হাসি দিল। ওর নাম ধরে ডাকায় হয়তো খুশি হয়েছে। আমি আবার রুমে ঢুকে রেডি হচ্ছি, খালি গা আমার। তখন হঠাৎ সালমা আমার রুমে ঢুকে পড়ল। আমি তো লজ্জায় গা ঢাকতে ব্যস্ত। কি করছো? রুমে আসলে কেন? সালমা একটা দুষ্টু হাসি দিয়ে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? আমিই তো। এখন এই দিকে ঘোরো। আমি ওর দিকে ঘুরতেই ওর আনা একটা ব্যাগ থেকে একটা গেঞ্জি বের করে পরিয়ে দিল। আর তার উপর একটা শার্ট এবং সর্বশেষে একটা কালো ব্লাউজার পরিয়ে দিল। কালো পোশাক আমার এমনিতেই খুব পছন্দ। তারপর একটা প্যান্ট আমার হাতে দিল, তা আবার কালো। নাও এইটা পরো। নাকি আমি পরিয়ে দেব? দিই, পরিয়ে দিই। আমি এটা পরবো, তুমি রুম থেকে বের হও। তো পরো। তোমার সামনে পরবো নাকি? সমস্যা কি? আমিই তো। তুমি পরো তো। দাও আমি পরিয়ে দিই। এই কি করছো? তুমি বের হও তো, তুই বের হও। আমি ওর হাত ধরে রুম থেকে বের করে দিলাম। কি মেয়ে মাইরি, আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আমি প্যান্ট পরে ইন করে পরিপাটি হয়ে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতেই সালমা আমার দিকে হা করে তাকিয়ে রইল। একেবারে আমার রাজকুমারের মতো। ওর কথায় একটা মুচকি হাসি দিলাম। সুমন, আমার জন্মদিনের গিফট কোথায়? সবার থেকে কিন্তু আলাদা হতে হবে এবং স্পেশাল। আমি জানি ও কি চায় আমার কাছে, কিন্তু তা আমি দিতে পারবো না। চাইলেই দিতে পারি। আমি আমার ড্রয়ার খুলে ওর জন্য অনেক আগে কেনা কালো শাড়িটা দিলাম। হয়তো খুশি হবে না এই সাধারণ একটা শাড়িতে। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, বললাম চলো। কিছুটা এগোতেই সালমা বলল, দাঁড়াও। আমি ঘুরে বললাম, জানি এটা তোমার পছন্দ হবে না। এর থেকে ভালো কিছু এই মুহূর্তে নেই আমার কাছে। অনেক আগে কিনেছি তোমাকে দেবো বলে। সালমা কিছু না বলে রুমের ভিতরে চলে গেল। এই কই যাচ্ছ? আমার কথার কোনো কর্ণপাত করলো না। কিছুক্ষণ পর সালমা রুমের ভেতর থেকে আমাকে ডাক দিল। আমি ভেতরে গিয়ে তো অবাক, সালমা আমার দেওয়া শাড়িটা পরেছে। কি হাঁ করে তাকিয়ে আছো কেন? এখানে আসো আর শাড়ির কুচিটা ঠিক করে দাও। আমি? হ্যাঁ, তুমি নাও, ধরো। এই বলে শাড়ির সামনের অংশটা আমার হাতে ধরিয়ে দিল। আমি সালমার দিকে ভালো করে তাকিয়ে দেখি সালমার পেটের অংশের কাপড় নেই। কি সুন্দর পেট! এটা দেখে আমি চোখ বন্ধ করে ফেললাম। কি হলো? চোখ বন্ধ করলে কেন? চোখ খোলো, আমার দিকে তাকাও। আমি ওর দিকে তাকালাম। সালমা আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই এত লজ্জা পাচ্ছ কেন? দাও, কুচিটা ঠিক করে দাও, সময় হয়ে গেছে। আমি কুচিটা ঠিক করে বললাম, নাও পড়ে নাও এবার। তুমি পরিয়ে দাও। আমি পারবো না, তুমি পড়ে নাও। সালমা কিছুটা রেগে গিয়ে বলল, তাহলে কিন্তু আমি এইভাবেই চলে যাব। এই মেয়ের রাগী চেহারা দেখলে বিব্রত হয়ে যাই আমি কুচিটা পরিয়ে দিতেই আমার হাত সালমার পেটে লাগলো। সাথে সাথে আমার পুরো শরীরে শিহরিত হয়ে উঠল। সালমা চোখ বন্ধ করে ফেললো আর ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। আমি কুচিটা পরিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলাম। সালমা এখনো চোখ বন্ধ করে আছে। এখনো চোখ বন্ধ করে আছো কেন? সালমা চোখ খুলে লজ্জা মিশ্রিত একটা হাসি দিয়ে বলল, চলো। আমার হাত ধরে টান দিয়ে সালমার খুব কাছে নিয়ে এসে বলল, আরে এত তাড়া কিসের? তুমি আমাকে গিফট দিয়েছো, তোমার গিফট নেব না? আমার গিফট লাগবে না। আমাকে গিফট দিয়েছো, তোমাকে তো গিফট নিতেই হবে। চোখ বন্ধ করো। গিফট নিতে আমার চোখ বন্ধ করতে হয় নাকি? আমি চোখ বন্ধ করতেই সালমা আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিয়ে একটা চুমু দিল। সাথে সাথে আমার সারা দেহ আগুন ধরে গেল। আমি ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু এত শক্ত করে জড়িত হলো যে আমি নিজেকে ছাড়াতে পারলাম না। ওর সাথে না পেরে উঠে আমি ওর চুমুতে সাড়া দিতে লাগলাম। খুব শক্ত করে জড়িয়ে ধরলাম আমি ওকে।
কতক্ষণ ছিলাম জানি না, বেশ কিছুক্ষণ পর আমাকে ছাড়ল। দুজনে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। সালমা আমার দিকে তাকিয়ে তৃপ্তিময় একটা হাসি দিল। যে জায়গায় ওর লজ্জা পাওয়ার কথা, সেই জায়গায় আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। সালমা আমার দিকে তাকিয়ে বলল, গিফটটা কেমন লাগলো? আর একটা দেবো? আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলাম। অন্যদিকে সালমা আমার যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। ভালো তো আমাকে বাঁচতে হবেই। আমার ভালোবাসার সাথে তোমার রাগ অভিমান পেরে উঠবে না। এই বলে সালমা আমার পিছন পিছন যেতে লাগলো। আমি যেতে যেতে একাই একাই বলছি, এই মেয়ের লজ্জা বলতে কিছুই নেই। ওর এরকম ভালোবাসায় আমার রাগ অভিমান জল হয়ে যাচ্ছে। না, ওর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে, না হলে ওর ভালোবাসায় জড়িয়ে যাব। সালমা পেছন থেকে বলল, কি বিড়বিড় করছো? গাড়িতে ওঠো। আমি গাড়িতে উঠলাম। সালমা আমার পাশে বসলো। আমার একটা হাত ওর হাতের ভেতরে নিয়ে নিল। আমার ভালোই লাগছিল, তাই আর চাললাম না। কিছুক্ষণ পর আমার কাঁধে মাথা রেখে আমার দিকে তাকিয়ে রইল। এই মেয়ে তো আমার মনে রাজত্ব করেই ছাড়বে। গাড়ি চলতে লাগলো সালমাদের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর সালমাদের বাসার সামনে এসে উপস্থিত হলাম। না, বেশ জাঁকজমক করেই সাজিয়েছে বাড়িটা পেছন থেকে। কি হলো? ভেতরে চলো। ও হ্যাঁ হ্যাঁ, চলো। ও আমার হাত ধরে হাঁটা শুরু করলো। আমি হাত ছাড়িয়ে নিলাম। এত লোকের মাঝে মালিক কর্মচারীর হাত ধরে হাঁটবে কেমন দেখায়। সালমা আমার দিকে তাকিয়ে বলল, হাত ছাড়লে কেন? দেখো, এখানে অনেক মানুষ, হাত ধরে হাঁটাটা সবাই ভালো চোখে দেখবে না। সালমা আবার আমার হাত ধরে বলল, কেউ এর দেখাতে আমার কিচ্ছু যায় আসে না। পাগলামি করো না, পরেও হাতটা ধরতে পারবে। সালমাকে কোনো রকমে বুঝিয়ে আগে পাঠিয়ে দিলাম। আমি পেছন পেছন ভেতরে গেলাম। ভেতরে অনেক মানুষ দেখা যায়। সালমাদের বিজনেস পার্টনার সহ তাদের রিলেটিভরা এসেছে, আর অফিস স্টাফরাও এসেছে। আমি গিয়ে সালমার বাবার সাথে কুশল বিনিময় করলাম। লোকটা অনেক ভালো। চারপাশে ঘুরে ঘুরে দেখছি, অন্যদিকে সালমাকে তার কাজিনরা সহ তার বান্ধবীরা আটকে রেখেছে। সালমা বারবার আমাকে খোঁজ করছে। একপাশে গিয়ে বসলাম। পাশে তাকাতেই দেখি ইরা আর ফয়সাল হাতে হাত ধরে বসে আছে। আরে প্রেম রে! আমি ওদের কাছে গিয়ে বললাম, এক্সকিউজ মি। আমাকে দেখে ওরা হাত ছাড়িয়ে দিল। আরে সুমন, তুমি? ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, তোমরা কেমন আছো? জি ভাইয়া ভালো। আচ্ছা থাকো তোমরা, আমি চারপাশটা একটু ঘুরে দেখি। ওখান থেকে চলে আসলাম। সালমাকে দেখার জন্য মনটা কেমন যেন উছখুস করতে লাগলো, তাই চলে গেলাম ওকে দেখতে। সবাই গোল ভেদে সালমাকে আটকে রেখেছে, আর সালমা বারবার চারদিকে কাকে যেন খুঁজছে, হয়তো আমাকে। সালমা এই অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে আমার। চাইলেও ওদের কাছ থেকে ছুটে আসতে পারছি না। একটু পর সালমার কেক কাটা হবে। সবাই কেকের পাশে এসে দাঁড়ালো। আমি আড়ালে লুকিয়ে গেলাম। তা না হলে দেখা গেছে আমাকে তার পাশে দাঁড় করিয়ে সবার আগে কেকটা আমাকে খাইয়ে দিল। যথাসময়ে কেক কাটলো। কেক কাটার পর্ব শেষ করতেই একজন সুদর্শন ছেলে এসে সালমার হাত ধরে হাতে একটা চুমু দিল। সাথে সাথে আমার হৃদয়টা কেঁপে উঠল। বুকে চিনচিন করে ব্যথা হতে লাগলো। আমার এমন হচ্ছে কেন? আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? ভালো যদি নাই বাসি, তাহলে আমার এমন হচ্ছে কেন? না, আর ভাবতে পারছি না। ওই ছেলেটাকে দেখলাম সালমাকে ওপরের বারান্দার দিকে নিয়ে যাচ্ছে। আমিও পেছন পেছন গেলাম। দেখলাম ছেলেটা সালমার গায়ে হাত দিয়ে কথা বলছে। সালমা এতে কোনো রিয়াক্টই করছে না। মাথাটা গরম হতে লাগলো আমার। একটু পর ছেলেটা সালমাকে দেয়ালের সাথে চেপে ধরলো। দুই হাত দিয়ে সালমার দুই হাত ধরে ছেলেটা আস্তে আস্তে তার মুখ সালমার মুখের কাছে নিচ্ছে। সালমা ছোটার জন্য চেষ্টা করছে। এটা থেকে আর ঠিক থাকতে পারলাম না। যখনই কিস দিতে যাবে, ঠিক তখনই ছেলেটাকে গিয়ে একটা লাথি মারলাম, যার ফলে ছেলেটা দুহাত দূরে গিয়ে পড়ল। জানি না তখন আমার কি হয়েছিল। ছেলেটাকে এক ধার থেকে মারতে লাগলাম। হঠাৎ কে যেন আমার কলার ধরে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে দুগলা দুটো থাপ্পড় দিল। আমি ভালো করে তাকিয়ে দেখলাম সে আর কেউ না, স্বয়ং সালমা। আমি সালমার দিকে বিস্মিতভাবে তাকিয়ে রইলাম। তারপর সালমা যা বলল তা শুনে আমার চোখ দিয়ে দুবার পানি বের হয়ে গেল। লুচ্ছা লুফাঙ্কা কোথাকার! তোকে এই জন্য এনেছি আমি, গুন্ডামি করার জন্য? ছোট লোক তো ছোট লিখি থাকে, বাজে কোথাকার। এই ছোট লোকটাকে এখানে ঢুকতে দিয়েছে কে? গুন্ডামি করার কি আর জায়গা পায় না? আরও দুটো থাপ্পড় দে, তাহলে উচিত শিক্ষা হবে। তারপর সালমা ছেলেটাকে নিয়ে ভেতরে চলে গেল। আমি চোখের পানিটুকু মুছে ওদের বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি, আর ভাবছি, হায় রে ভালোবাসা, অভিনয়ে সেরা ট্রফি দেওয়া উচিত ছিল সালমাকে। এত কষ্টের মাঝেও এইভাবে হাসি পেল যে
ছেলেটার নাক থেকে তো রক্ত বের করেছি। কত বড় সাহস! আমার জিনিসের দিকে নজর দেয়। কি বললাম আমি? আমার জিনিস। নিজের কথায় নিজেই ধিক্কার দিচ্ছি। বড় লোকদের সবাই অভিনয় করে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর আমাকে। লুচ্চা বলছে। আবারও চোখ দুটো ভিজে যাচ্ছে। অফিসের কেউ দেখেনি, দেখলে হয়তো মুখ দেখানো যেত না। যাওয়ার সময় এক পাতা ঘুমের ওষুধ নিয়ে গেলাম বাসায়। রাতে ঘুম আমার চোখে ধরা দেবে না, তাই এই পদ্ধতি। রাতে আর খেতে ইচ্ছে করলো না, তাই বাসায় এসেই ঘুমের ওষুধ খেয়ে ঘুমের দেশে পাড়ি জমালাম। অন্যদিকে সালমা রাতে শাড়ি পাল্টাতে গিয়ে সিঁড়ির দিকেও চোখ গেল, আর তখন মনে পড়ে গেল আমার কথা। সালমা মনে মনে ভাবছে, এই আমি কি করলাম? সুমন তো ঠিকই করেছে, সোহাগী তো আমার সাথে অসভ্যতামি করেছে, আর আমি কি না? উফ, রাগ উঠলে যে কি করি না আমি। এখন নিজের চুল নিজে উঠাতে ইচ্ছে করছে। ছেলেটা না খেয়ে চলে গেল। না, একবার কল দিই। সালমা কল দিল, কিন্তু কল কেউ রিসিভ করলো না। আবার কল দিতে থাকলো। এভাবে একাধারে কল দিতেই থাকে, কিন্তু কেউ ধরলো না কলটা। অন্যদিকে আমি তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছি, কোনো হুঁশ নেই আমার। আমার ফোন একাধার থেকে বাজছে, কিন্তু আমার কান পর্যন্ত শব্দ পৌঁছয়নি। ওদিকে সালমাও রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে আছে। সকালে ঘুম থেকে উঠলাম, দাঁড়াতেই ঘুরে পড়ে গেলাম। আসলে গতকাল দুপুর থেকে না খেয়ে আছি তো, তাই শরীরটা পুরো দুর্বল। কোনো রকমে রান্নাঘরে গেলাম, যা রান্না করা ছিল সব পচে গেছে। বুয়ার আসতে অনেক দেরি আছে। শেলফ খুলে একটা মুড়ি প্যাকেট বের করলাম। এত বেশি খিদে ছিল যে সব শেষ করে ফেললাম। তারপরেও খিদে কমেনি। আবার শেলফ হাতিয়ে এক প্যাকেট বিস্কিট পেলাম। আসলে এগুলো কবে এনে রেখেছি নিজেও জানি না। বিস্কিটগুলোকে যেটা ড্যাম খিদের কাছে, এগুলো কিছুই না। এগুলো খেয়ে জল খেলাম। এবার খিদে কিছুটা কমছে। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম সালমা বেশ কয়েকবার কল দিয়েছে। কিছুক্ষণ পর আবার কল দিল সালমা। মোবাইলটা সাইলেন্ট করে পাশে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পর বুয়া আসলো, রান্না করে দিয়ে চলে গেল। আমি খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। রাত পেরিয়ে সকাল হলো। যথাসময়ে আমি অফিস চলে গেলাম। আমি আমার ডেস্কে বসে বসে ভাবছি ম্যামের সামনে কিভাবে মুখ দেখাবো। তখন ফয়সাল পাশের থেকে বলল, কি সুমন সাহেব, কাল কেক কাটার পর আর আপনাকে দেখলাম না। আসলে আমি খেয়ে আগে চলে এসেছি। ও আমি বসে বসে ফাইল দেখছি, তখন ম্যাম আসলো। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। আমি মাথা নিচু করে দাঁড়ালাম। কিছুক্ষণ পর ম্যামের কেবিনে ডাক পড়ল। আসবো ম্যাম? হ্যাঁ, আসো, চেয়ারে বসো। আমি গিয়ে বসলাম মাথা নিচু করে। আসলে সুমন, আমি সত্যিই সরি কালকের জন্য। তুমি তো জানোই রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আসলে সোহাগ হলো আমাদের বিজনেস পার্টনার। ওদের সাথে 4 কোটি টাকার বিজনেস ডিল হয়েছিল। ও যদি উল্টা ক্যান্সেল করে দেয় তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে। আর আমি যখন ওকে থাপ্পড় দিতাম তখন তুমি এসে চট দিলে। আসলে আমি সরি, তোমাকে থাপ্পড় দিয়ে আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি। আমাকে মাফ করে দাও। সালমা আমার হাত ধরে বলল। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, না ম্যাম, ঠিক আছে। আমার মতো সামান্য একজন কর্মচারীর জন্য আপনাদের এত বড় ক্ষতি হতে যাচ্ছিল। ম্যাম আহত কণ্ঠে বলল, সুমন প্লিজ মাফ করে দাও, সরি তো। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। তাহলে আপনি আপনি করে কেন বলছো? হাসালেন ম্যাম। সামান্য একজন কর্মচারী হয়ে মালিককে তুমি তুমি করে বলবো? হাসালেন ম্যাম। সুমন সরি তো। দেখলাম ম্যামের চোখ জোড়া ভিজে আসছে। ম্যাম, কোনো কাজ থাকলে বলুন, অযথা বসিয়ে রাখবেন না। টেবিলে অনেকগুলো ফাইল জমা হয়ে আছে। ম্যাম আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। ম্যাম মাথা নিচু করে বসে আছে। আমি আমার ডেস্কে বসে কাজ করছি, তখন দেখলাম সোহাগ নামের সেই ছেলেটা ম্যামের কেবিনে যাচ্ছে। মনে হয় ডিলটা ফাইনাল করতে যাচ্ছে। ওকে দেখে হাসি পেল। মুখে এখনো মারের দাগগুলো আছে। কিছুক্ষণ পর ম্যামের কেবিন থেকে চিৎকারের আওয়াজ আসছে। আমি কাজে মন দিলাম। এবার শব্দটা অনেক জোরে আসছে। তাকে দেখি সোহাগ ম্যামের কেবিনের সামনে পড়ে আছে, আর ম্যাম গেট আউট বলে ডিলের কাগজপত্রগুলো ওর মুখের উপর ছুঁড়ে মারল। তোমাকে দেখে নেব, এই বলে সোহাগ চলে গেল। আমি একটু হাসলাম। হায় রে অভিনয়। দুপুরের সময় ম্যামের কেবিনে আবার ডাক পড়ল। আসবো ম্যাম? আসো, বসো। আমি বসলাম। সোহাগের সাথে ডিল ক্যান্সেল করে দিয়েছি। কেন? ওর জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তাই। আমার মতো সামান্য একটা কর্মচারীর জন্য এত বড় ডিলটা ক্যান্সেল করে দিলেন? এতে আপনাদের অনেক লস হয়ে যাবে।
বারবার কর্মচারী বলবে না। আর তোমার চাইতে ডিলটা বেশি বড় না। ম্যাম হাসালেন। যাক, আমার জন্য যেহেতু আপনার এত বড় লস হয়েছে, তাই আমি সামান্য হলেও এর জন্য ক্ষতিপূরণ দেব। তা 3 মাস পর পেয়ে যাবেন। আচ্ছা, আমি বরং আসি এখন। দাঁড়াও, এখানে বসো। দেখলাম ম্যাম খাবার বাড়তে লাগলো। আমি হাসলাম। ম্যাম আগের মতোই শুরু করে দিয়েছে। হাসো কেন? সরি ম্যাম, আপনার সাথে খেতে পারবো না। আমার রাগ বাড়িও না, এখানে চুপচাপ বসে পড়ো। তোমার সাথে খাবো বলে এখনো খাইনি। ম্যামের চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। দুঃখিত ম্যাম, আমি খেতে পারবো না, মাফ করবেন। বেরিয়ে আসতে যাব, তখন ম্যাম আমার হাত ধরে ওনার কাছে নিয়ে আসলেন। কিছুটা রেগে বলল, সুমন! আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, ইচ্ছে হলে আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন। মুহূর্তেই ম্যামের রাগটা বেদনায় পরিণত হতে লাগলো। আমি রুম থেকে বের হয়ে কিছু দূর যেতেই ম্যামের কেবিনে ভাঙচুরের আওয়াজ পেলাম। পরে পিয়নের কাছ থেকে জানতে পারলাম খাবারের সবগুলো পেয়ালা ধরে ধরে আছাড় মেরে ভেঙেছে। মাঝে থেকে কষ্ট বাড়ল পিয়নের। খাবার পরিষ্কার করতে হবে। আমি বাইরে গিয়ে খেয়ে এসেছি। বিকেলে ডেস্কে বসেছিলাম, হঠাৎ পিয়ন এসে বলল ম্যাম নাকি ডাকছে আমায়। আমি ভেতরে গেলাম। ম্যাম ভেতরে আসবো? ম্যাম ভেতরে আসতে বলল। ভেতরে গিয়ে ম্যামের সামনে দাঁড়াতেই ম্যাম আমাকে জড়িয়ে ধরল। কাজটা যে এত তাড়াতাড়ি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। আমারও কেমন জানি ভালো লাগছিল। পরক্ষণে মনে হলো এটা তো ঠিক না, আমি এরকম করছি কেন। আমি ম্যামকে ঝটকা মেরে ছাড়িয়ে দিয়ে বলতে শুরু করলাম, কি মনে করেন আমি কি মানুষ না? আমার কি মন নেই? চাইলেন কাছে টেনে নিলেন, চাইলেন ছুঁড়ে ফেলে দিলেন। আপনার এই অভিনয়ের জন্য তো আপনাকে সেরা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমার কথায় ম্যামের চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি বের হয়ে গেল। আমি আপনার সাথে যেতে পারবো না, আমাকে বারবার বিরক্ত করবেন না প্লিজ। এই বলে আমি আমার মতো চলে আসলাম। ম্যাম ঠায় দাঁড়িয়ে আছে, হয়তো কাঁদবে, কাঁদুক, তাতে আমার কি। এসব বলে অফিস থেকে বাড়িতে চলে আসলাম। তারপর রাতে একটু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন অফিসে গেলাম। ম্যাম সামনে দিয়ে যাওয়ার সময় জল ভর্তি চোখে আমার দিকে তাকিয়ে চলে গেল। ঘন্টা কয়েক যাওয়ার পরে ম্যামের কেবিনে ডাক পড়ল। ম্যাম আসবো? আসো। ভেতরে গিয়ে দেখলাম ম্যাম একটা কফির মগ সামনে নিয়ে বসে আছে। ব্যাপার কি, আজকে একটা কফির মগ? বসো। দেখেছেন কেন? জানো, তোমার কালকের কথায় কত কষ্ট পেয়েছি। কাল সারা রাত ঘুমাতে পারিনি। এভাবে আঘাত করে আর কথা বললে না, আমি সইতে পারি না। এখন আমাকে ডাকার কারণ কি? এই কফিতে তোমার ঠোঁটের ছোঁয়া চাই। এখন কেন জানি না, হাঁটা চলা সবখানে মন তোমার ছোঁয়া চাই। আজ কেন জানি না ওকে কষ্ট দিতে মন চাইল না, তাই কফির মগটা হাতে নিতে নিতে বললাম, কেন করেন এমন পাগলামি? আমি একটু খেয়ে ওর কাছে ফিরিয়ে দিলাম। কেন করি তা জানো না? তোমাকে ভালোবাসি তাই। আমি শান্তভাবে বললাম, দেখুন আপনি আমার চেয়ে আরও ভালো ছেলে পাবেন। আর তাছাড়া আপনি কখনো আমার সাথে মানিয়ে নিতে পারবেন না। আমার মা বাবা থাকে গ্রামে, সেখানে তো কখনোই থাকতে পারবেন না। সর্বশেষ কথা, আমি আপনাকে ভালোবাসি না। দেখো, তোমাকে আমি আগেও বলেছি, আমার তোমার থেকে ভালো কাউকে দরকার নেই। আর আমি সব পরিবেশ মানিয়ে নিতে পারি। না পারলে তুমি আছো না। শেষ কথা কি বলছো তুমি? আমাকে ভালোবাসো না? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, আমি তোমাকে ভালোবাসি না। ওর চোখের দিকে তাকানোর সাহস আমার নেই, তাই অন্যদিকে তাকিয়ে বললাম, তোমাকে আগেও বলেছি আমি তোমাকে ভালোবাসি না। আমি কোনো অহংকারী মেয়েকে ভালোবাসি না। আর আমার সাথে এরকম করলে আমি এগ্রিমেন্ট ভঙ্গ করে চাকরি ছেড়ে চলে যাব। আমার কথায় ম্যাম আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি চলে আসলাম। ম্যাম বিকেলে ফয়সাল আর ইরাকে ওনার কেবিনে ডাকলো। ম্যাম আসবো? আসো, বসো। ম্যাম, আমাদের ডেকেছিলেন? তোমাদের ডাকার কারণ হলো, তোমরা তো জানো আমি সুমনকে কত ভালোবাসি। ও আমাকে কারণবশত ভুল বুঝেছে। তোমরা তো জানোই আমার রাগ উঠলে রাগ সামল দিতে পারি না। তোমরা বিশ্বাস করো, সুমনকে ছাড়া আমি বাঁচবো না। এই কথা বলে ম্যাম কান্নায় ভেঙে পড়ল। ম্যাম কাঁদবেন না, আমাদের কি করতে হবে? ও চাকরি ছাড়ার হুমকি দিয়েছে। ওকে বোঝাও, ওকে যেভাবেই হোক আমার কাছে ফিরিয়ে দাও। ওকে ছাড়া চলতে আমার কষ্ট হয়। তোমরা বোঝালে ও নিশ্চয়ই বুঝবে। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, আমরা দেখছি ব্যাপারটা। কাঁদবেন না ম্যাম, আমরা আছি তো আপনার সাথে। আর শোনো, এতদিন তোমাদের সাথে যা খারাপ ব্যবহার করেছি
তার জন্য ক্ষমা করে দিও আমাকে। কি যে বলেন না ম্যাম, আমরা এখন আসি। এই বলে ওরা দুজনে সোজা আমার ডেস্কে চলে আসলো। কি ব্যাপার, তোমরা দুজন একসাথে কিছু বলবে? না মানে সুমন ভাইয়া, ম্যাম তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। ওনার সাথে আর অভিমান করে থেকো না। হ্যাঁ সুমন, ও ঠিকই বলেছে, আর রাগ করে থেকো না। এবার আমি ওদের দিকে ভালো করে তাকিয়ে বললাম, দেখো ইরা, তোমাকে আমি আমার ছোট বোনের মতো জানি, আর ফয়সাল তোমাকে বড় ভাইয়ের মতো। সো ভাই বোন কখনো অন্য মেয়ের সাথে তার ভাইকে প্রেম করতে বলে না। আশা করি তোমরা বলবে না। দেখলাম ওরা মুখটা কালো করে চলে গেল। যাওয়ার সময় দেখলাম আমার সাথে কথা না বলে বের হয়ে যাচ্ছে। বুঝলাম আমার সাথে অভিমান করছে। ওদের সামনে গিয়ে বললাম, তোমরা রাগ করেছো? আমরা তোমার কে যে রাগ করব? আমি ইরার গালে হাত দিয়ে টেনে বললাম, আরে বোন আমার দেখি বেশি জেদি হয়ে গেছে। ভাইয়ের ওপর রাগ করে থাকতে নেই বোন। ইরা দেখলাম কেঁদে দিল। এই জন্যই ওকে এত ভালো লাগে, সহজ সরল মেয়েটা। একটুতেই কেঁদে দেয়। আমি ইরার চোখের পানি মুছে দিলাম। তখন ইরা বলল, আমার চোখের পানি মুছলে কি হবে তোমার? সালমা ম্যামের চোখের পানি তো এখনো পড়ছে। আবার ঘুরে এক কথা, শোনো বোন আমার, ফয়সাল ভাই তুমিও শোনো, ওর আর আমার মাঝে বিশাল ব্যবধান, তা তোমরা কেন বোঝো না? ধরো তোমাদের কথা ধরে ওর সাথে প্রেম করলাম, এর শেষ পরিণতি কি? বিয়ে। ও কি পারবে আমার সাথে মানিয়ে নিতে? কখনোই পারবে না, বুঝলে এটা? ওরা দেখলাম মাথা নিচু করে ফেললো। আমি ইরার গালে হাত দিয়ে বললাম, পাগলি বল আমার, চলো তোমাদের আজকে ট্রিট দেবো, এবার তো একটু হাসো। ইরা আমাকে মুচকি হাসি দিল। এই তো হয়েছে, চলো। ওদের নিয়ে রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দিলাম। অন্যদিকে ম্যাম আমার এই কথা বলার পর বেশি একটা জোর খাটানোর সাহস পায় না। এইভাবে কিছুদিন চলে গেল। এর ভেতর কোম্পানি ডেভেলপ হওয়ার জন্য ম্যামের বাসায় ছোটোখাটো একটা পার্টি দিয়েছে, অফিসের সবাইকেই নিয়ে। তো কাল সন্ধ্যায় অনুষ্ঠান, দুপুরে কাজ করছি। তখন ম্যাম আমার ডেস্কে আসলো। আমি দাঁড়িয়ে গেলাম। আমাকে বললেই তো আমি চলে আসতাম। না থাক, শোনো, তোমাকে কিন্তু কাল আসতেই হবে। আমি মুচকি একটা হাসি দিলাম। ম্যাম আবারও বলল, হাসলে হবে না, তোমাকে কিন্তু আসতেই হবে। আমি প্রতি উত্তরে আবারও একটা মুচকি হাসলাম। ম্যাম হয়তো বুঝতে পেরেছে আমি আসবো না, তাই রাতে ওনার বাবাকে দিয়ে আবার কল করলো। আমি সালাম দিয়ে বললাম, ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? এই তো বাবা ভালো। শোনো, যে কারণে তোমাকে কল দিয়েছি তা হলো কাল কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই থাকতে হবে। না মানে স্যার, আমার মানে টানে বাদ, কাল তুমি সবার আগে আসবে, ব্যাস রাখছি। কি আর করার। পরের দিন বিকেলে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সামনে যেতেই দেখি সালমা দাঁড়িয়ে। রিক্সা থেকে নামলাম। ও আমার সামনে এসে দাঁড়ালো। আসতে কোনো সমস্যা হয়নি তো তোমার? জি না ম্যাম। আচ্ছা চলো। আমি কিছু না বলে ভেতরে যেতে লাগলাম। ম্যাম আমার পেছন পেছন আসতে লাগলো। ভেতরে গিয়ে দেখলাম অনেকেই চলে এসেছে। আমি সোজা স্যারের সাথে দেখা করতে চলে গেলাম। কেমন আছেন স্যার? এই তো ভালো বাবা, তুমি এসেছো, যাও সবার সাথে কথা বলো। আমি সবার সাথে কথা বলতে লাগলাম। সালমা যেন কোথায় গিয়েছে। মেয়েটাকে আজ পরীর মতো লাগছে। কিছুক্ষণ পর রুমে আসলো। এসেই তার ঢং মার্কা কথা, তুমি আগে চলে আসছো আর আমি তোমার সাথে আসতে চেয়েছি, তুমি না একটা। থাক আর বলতে হবে না। আচ্ছা চলো ওখানে গিয়ে বসে। হ্যাঁ চলো। রুমার সাথে বসে কথা বলছি, তখন কোথা থেকে যেন সালমা এসে আমার হাত ধরে টানতে লাগলো। আরে কি হয়েছে ম্যাম? দেখে তো মনে হয় রেগে আছো। টানতে টানতে উপরে বারান্দায় নিয়ে গেল। একটা দোলনাতে নিয়ে বসালো। আরও নিজে আমার সামনের চেয়ার টেনে বসলো। আমার দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। এইভাবে তাকালে আমি অনেক ভয় পেয়ে যাই। ম্যাম এইভাবে তাকিয়ে আছেন কেন? আর এখানে নিয়ে আসলেন কেন? ম্যাম কিছুটা চিৎকার দিয়ে বলল, তুমি জানো না কেন তাকিয়ে আছি? শোনো, তুমি আমার রাগ বাড়িও না। তুমি জানো রাগ উঠলে আমি রাগ কন্ট্রোল করতে পারি না। সালমা কিছুক্ষণ চুপ থেকে বলল, কি খাবে? না কিছু না। সালমা একটু দুষ্টু হাসি দিয়ে বলল, তুমি না খেলেও আজ আমি খাবো। কি? তোমার ঠোঁট। এই বলে আমার ঠোঁটের উপর হামলা করলো। চুমুক দিয়ে ধরে রেখেছে। ধরেই রেখেছে, ছাড়ারই নাম নেই। আমি আর না পেরে ওর পিঠে খামচি ধরলাম। কিছুক্ষণ পর হঠাৎ ওর বান্ধবীরা চলে এসলো। সালমা এবার ওদের কথায় আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাচ্ছি। সালমা একটু দম নিয়ে তার বান্ধবীদের বলতে লাগলো, কি
হয়েছে? তোমাদের আসার আর সময় টময় নেই, চলে এসেছিস। দেখছিস যে আমরা দুজন একসাথে আছি, তোদের মন চাই তো, তোদের জন্য আর পারলাম না। ওর এই কথা শুনে ওর বান্ধবীরা হেসে দিল। ও সরি সরি, ভুল সময় চলে এসেছি। তাহলে আমরা আসি, হ্যাঁ? না থাক, যাওয়া লাগবে না, ওর সাথে পরিচিত হয়ে নে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম এরা তো তারাই যারা আমাকে আগে অপমান করেছিল। এবার আমি সালমাকে বললাম, আমার মতো ছোট লোকের সাথে কি ওনারা পরিচিত হবেন? সরি ভাইয়া, সেদিন বুঝতে পারিনি যে সালমা আপনাকে এত ভালোবাসে। আসলেই কিন্তু আমি একটা ছোট লোক। সরি তো ভাইয়া, আমরা বুঝতে পারিনি। আমরা তো আপনার ছোট বোনেরই মতো। ওই দিনের কথা ভুলে যান প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সালমা, আমরা চাই তাহলে, তুই তোর কাজ সার। ওরা চলে গেল। সালমা আমার দিকে ঘুরে তাকালো। কাছে আসো। কেন? বাকিটুকু সেরে নিই। বাকিটুকু মানে? তুমি আসো তো, এত বোঝাতে পারবো না। আজ কোনো বাধা দেবে না আমাকে। এই কথা বলে সালমা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি সত্যি সালমাকে কোনো বাধা দিতে পারিনি। অনেকক্ষণ পর সালমা আমাকে ছেড়ে দিল। আমার ঠোঁট জোড়া লাল হয়ে গেছে, চোখ জোড়া আগুন হয়ে গেছে। ওর মতিগতি ভালো না দেখে আমি পাশ কাটিয়ে নিচে দৌড় দিলাম। সালমা পেছন থেকে বলতে লাগলো, এই কোথায় যাও? এখনো হয়নি তো আমার, এদিকে আসো। আমি এই কথা শুনে আরো জোরে দৌড়িয়ে নিচে চলে গেলাম। নিচে যেতেই রুমা এসে ধরলো। তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি, তুমি কোথায় গিয়েছিলে? ওপরে ছিলাম। তোমার চোখ এমন কেন? ঠোঁট জোড়া লাল হলো কিভাবে? কি হয়েছে আমাকে বলো তো। রুমা কি কিছু বুঝে ফেললো নাকি? কই কি হয়েছে, গরম চা খেতে গিয়ে এমনটা হয়েছে। ও, আমি তো অন্য কিছু মনে করেছি। আচ্ছা চলো ওইদিকে চলো। কিছুক্ষণ পর খাওয়ার সময় হয়ে গেল। আমরা বসে গেলাম খেতে। এবার যেই মুখে দিতে যাব তখন কে যেন হাত ধরলো। তাকিয়ে দেখি সালমা। কি ব্যাপার ম্যাম? তুমি এখানে খাচ্ছ কেন? তো কোথায় খাবো? ভেতরে আমার সাথে। সরি, সবাই যেহেতু এখানে খাচ্ছে আমিও এখানেই খাবো। সালমা কিছুটা রেগে বলল, ওই তুমি আর সবাই এক হলে নাকি? তাছাড়া বাবা তোমাকে ভেতরে যেতে বলেছে। কি আর করার, স্যার যেহেতু বলেছে তাহলে তো যেতেই হবে। ওনার সাথে ভেতরে গেলাম। উরিম্মা, এত খাবার কে খাবে রে? কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি বসলাম, সালমাও বসলো। স্যার কোথায়? ভেতরে? আচ্ছা ডাকছি। বাবা, বাবা। কিছুক্ষণ পর স্যার আসলেন। আমি সালমা আর ওর বাবা খাচ্ছি। খাওয়ার মাঝে সালমার বাবা বলল, শোনো সুমন, আমার মেয়েটা এতটা খারাপ না যতটা তুমি ভাবো। আমার মেয়েটা উপর উপরে একটু রাগী, কিন্তু ওর ভিতরটা একদম নরম, একেবারে ওর মায়ের মতো। সালমা বাকিটুকু এমন হয়েছে ওর মা নেই বলে। ওর মাও খুব ছোট থাকতেই মারা যায়। সালমাকে কখনো কারোর জন্য কাঁদতে দেখিনি, কিন্তু তোমার জন্য প্রায়ই কাঁদে, যা আমার চোখে এড়ায় না। এবার চুপ করো তো। খাওয়ার ভিতর এত কথা বলে কেউ? আমি সালমার দিকে তাকালাম। ও মাথা নিচু করে আছে, লজ্জায় নাক কান গাল লাল হয়ে আছে। যা লাগছে না এখন ওকে। আমি খেয়ে উঠতেই ও নিজের খাওয়া রেখে টাওয়ালটা এগিয়ে দিল। আমি হাত মুছে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসব। তখন ম্যাম আমার হাত ধরে বলল, আজকে থেকে গেলে হয় না? এটা কি আমার কোনো রিলেটিভের বাসা নাকি যে থেকে যাব? ও, তোমার কথা সরু, এখনো বদলায়নি। তখনকার মতো আর একটা লাগবে বুঝি। আসো, এদিকে আসো। আমি এই কথা শুনে এক দৌড়ে মেইন রাস্তায় চলে আসলাম। তার পরের দিন থেকে আবার অফিস। এখন সালমা ম্যামকে দেখলে আগের মতন মনমোটা লাগে না, একটু খুশি খুশি মনে হয়। তো সেদিন অফিসে কাজ করছি, তখন রুমা আসলো আমার ডেস্কে। রুমাকে কেমন যেন উত্তেজিত মনে হচ্ছে। আমাকে হুট করে বলে ফেললো, সুমন, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। এখানে না, ক্যান্টিনে চলো, সেখানে কফি খেতে খেতে বলি। দেখছো না হাতে কাজ, এখানেই বলো। রুমা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আর বলতে লাগলো, আমার জরুরি কথা না বলে থাকতে পারবো না, চলো। ক্যান্টিনে বসে আছে অনেকক্ষণ ধরে, কিন্তু রুমা কিছুই বলছে না। কিছু তো বলো, কাজ রেখে এসেছি তো।
রুমা হুট করে আমার হাত ধরে দ্রুত বলতে লাগলো, সুমন, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি হাত ছাড়িয়ে বললাম, কি কি বলছো তুমি এসব? দেখো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। কে এসে? আমাদের সালমা ম্যামকে। তোমার সাথে এত কিছু করেছে, তারপরেও ওনাকে ভালোবাসো? হ্যাঁ, কিন্তু সেটা কখনো প্রকাশ করব না। এই কথা বলতে রুমা কেঁদে ফেললো। আহা, কাঁদছো কেন? প্রেমিকা হয়ে নয়, ভালো বন্ধু হয়ে তো পাশে থাকতে পারো। এ কথা বলাতে রুমা চুপ হয়ে গেল। এই তো ভালো মেয়ে, এই বলে ওর চোখ দুটো মুছে দিলাম। হঠাৎ কারো কান্নার আওয়াজে পাশে তাকালাম। সেই দিকে সালমা ম্যাম কান্না করতে করতে দৌড়ে চলে যাচ্ছে। সব গেল, উনি আসলেন কখন? আমার জন্য ম্যাম তোমাকে ভুল বুঝলো। দাঁড়াও, আমি গিয়ে বলছি। থাক, বলা লাগবে না, যা হওয়ার তা তো হয়েছে। না, তারপরও আমার জন্য তোমাকে ভুল বুঝলো। সমস্যা নেই, আমি পরে বুঝিয়ে বলবো। এখন চলো, সময় হয়ে গেছে। অফিসে ঢুকে ভাবলাম ম্যামের কেবিনে একবার যাই, গিয়ে ভুলটা ভাঙিয়ে আসি। ম্যামের কেবিনের সামনে গিয়ে দরজাটা একটু ফাঁক করতেই দেখি ম্যাম টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদছে। এটা দেখে আমার খুব খারাপ লাগে। এভাবে কখনো কাঁদতে দেখিনি তো, তাই না, এখন রেগে আছে, আমি বরং পরে যাই। বিকেলে দেখলাম ম্যাম আগেই বেরিয়ে গেল। আফসোস নিয়ে বাসায় ফিরলাম। বিনা কারণে কেউ আমি ভুল বুঝলেও। পরের দিন থেকে ম্যাম আমার সাথে একটা কথা বললো না, আমাকে ইগনোর করতে শুরু করলো। একটু কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এভাবে 3 দিন চলে গেল। এই 3 দিন সালমা আমাকে নানাভাবে এড়িয়ে যেতে লাগলো। যে মেয়ে আমার সাথে একটু কথা বলার জন্য পাগল হয়ে যেত, সে মেয়ে আজ 3 দিন আমার সাথে কথা বলে না, আমাকেও বলতে দেয় না, সবসময় এড়িয়ে চলছে বিনা কারণে। না, আর মেনে নেওয়া যায় না। আমি সোজা ম্যামের কেবিনে গিয়ে ঢুকলাম। দেখলাম ম্যাম মাথা নিচু করে বসে আছে। আমি যেতেই ম্যাম মাথা উঁচু করে আমার দিকে তাকালো। আমি বলতে লাগলাম, সালমা, তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। তুমি যেটা দেখেছো আমাকে আর বলতে দিল না। উঠেই শরীরে যত শক্তি ছিল একটা থাপ্পড় মারলো। তারপর বলতে শুরু করলো, শাট আপ মিস্টার সুমন, ভুলে যাবেন না আমি আপনার বস, আর আপনি আমার কোম্পানির সামান্য একজন কর্মচারী। বুঝতে পেরেছেন? এই কথা শুনে বুকটা ধক করে উঠল। আমি তার উপরেও সাহস সঞ্চয় করে বললাম, আসলে আপনি সেদিন ভুল দেখেছেন। আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝছেন। আপনার কোনো কথা শুনতে চাই না আমি। আপনি এখন যেতে পারেন। আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে দেখে সেখান থেকে চলে আসলাম। সোজা ওয়াশরুমে চলে আসলাম। ওর দেওয়া থাপ্পড়ের চেয়েও ওর বলা কথাগুলো আমাকে বেশ আঘাত করেছে। চোখের পানি কেন জানি আমার বাধা মানছে না। আয়নায় তাকিয়ে দেখি ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। রক্ত মুছে চোখে পানি দিয়ে বের হলাম। ডেস্কে গিয়ে বসলাম। সালমা বাসায় গিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। তখন তার হাতের দিকে তাকিয়ে কেঁদে দেই। হাতে রক্ত লেগে আছে আমার ঠোঁটের। সালমা জোরে কেঁদে দেয় আর চিৎকার করে বলতে লাগে, এই হাত দিয়ে আমি আমার জানকে মেরেছি। জানি তুমি কষ্ট পেয়েছো, তোমার থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। সালমা চিৎকার করে কেঁদে চোখ লাল করে ফেলেছে। সালমা তার রুমে শুয়ে শুয়ে কাঁদছে। অন্যদিকে সালমার বাবা সালমাকে খেতে ডাকছে। যখন দেখলো কোনো সারা শব্দ নেই, তখন সালমার রুমের দরজা ঠেলে ভেতরে গিয়ে দেখে সালমা বালিশে মুখ গুজে কাঁদছে। সালমার বাবা সালমার পাশে গিয়ে বসে সালমার মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে মা, কাঁদছিস কেন? সালমা এবার তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কি হয়েছে মা, আমাকে বল। বাবা, এই হাত দিয়ে আমি আজকে সুমনকে মেরেছি। এই হাত দিয়ে। ওকে খুব ভালোবাসিস? হ্যাঁ, খুব। ওকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা, কি করা যায়? আমি দেখছি, তুই খেতে আয়। না বাবা, আমার খিদে নেই। আচ্ছা, আমি ঢেকে রেখে যাচ্ছি, পরে খেয়ে নিস। অন্যদিকে সালমার হাতের থাপ্পড় খেয়ে আমার পুরো জ্বর এসে গেছে। পরদিন আর অফিসে যেতে পারলাম না। ওইদিকে সালমা ম্যাম প্রতিদিনের মতো আমাকে দেখতে না পেয়ে বুকের ভেতর আনচান আনচান করতে থাকে। উকি দিয়ে চারপাশ দেখতে থাকে, কিন্তু কোথাও আমাকে দেখতে পায় না। ম্যাম তার কেবিনে গিয়ে পিয়নকে খবর দিল। পিয়ন আসলো। আজ কি সুমন আসেনি? জি না ম্যাম। আচ্ছা, তুমি যাও। সালমা টেনশনে কপালটাকে টেবিলের সাথে ঠেকালো। চোখের কোণ থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে। হঠাৎ কারো গলার আওয়াজে উপরে তাকালো। চেয়ে দেখে রুমা। ওকে দেখে সালমা তেলে বাগুনে জ্বলে উঠল। তুমি কি চাও এখানে? আমার কাছ থেকে আমার মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে গেলে কেন বলো? কেন করলে এমন? এখন কি চাইতে এসেছো? আমার সামনে থেকে সরে যাও,
চলে যাও আমার সামনে থেকে। এই বলে সালমা টেবিলে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো। রুমা সালমার মাথায় হাত দিল। সালমা এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। ছোবে না তুমি আমায়। আমার একটু কথা শুনুন। তারপর রুমা সব খুলে বলল। সালমা এবারে আরো বেশি করে কাঁদতে লাগলো। তুমি আগে বলনি কেন? সুমন বলতে বারণ করেছে। ও আমার সাথে অভিমান করে আজ আসেনি? তবে একটা কথা সত্য যে সুমন আপনাকে ভীষণ ভালোবাসে। এই কথা বলে রুমা সেখান থেকে চলে আসে। সালমা কাঁদতে কাঁদতে বলে, আমি কি করে ওর সামনে মুখ দেখাবো? কাল ওর কাছে ক্ষমা চেয়ে নেব, দরকার হলে পা ধরবো। পরদিন অনেক কষ্ট করে একটা রিজাইন লেটার লিখলাম। ওর বাবার দেওয়া এগ্রিমেন্ট ডেট যেহেতু শেষ, সেহেতু আমি চাকরি ছাড়তে পারি। খুব সকালে রিজাইন লেটারটা নিয়ে গিয়ে পিয়নের কাছে দিয়ে আসলাম। সালমা অফিসে গিয়ে আগে আমাকে খুঁজতে লাগলো। কাল রাত থেকে আমার জন্য ব্যাকুল হয়ে আছে। পিয়ন বলে চিৎকার দিতে লাগলো। কি হয়েছে ম্যাম? সুমন আসেনি? হ্যাঁ এসেছিল, এটা দিয়ে গেছে। সালমা খামটা খুলেই একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সবাই ধরে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে আমি দুপুরে শুয়ে আছি, তখন আমার ফোনে একটা কল আসে। আমি ধরে দেখি ইরা। কল রিসিভ করতে ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। কি হয়েছে, কাঁদছিস কেন? তুমি এমনটা কেন করলে? চাকরিটা কেন ছাড়লে? তাতে কি হয়েছে, ফয়সালকে নিয়ে আমার বাসায় চলে আসিস। অন্যদিকে সালমার জ্ঞান আসতেই চিৎকার দিয়ে বলতে লাগলো, আমার সুমন কই? আমি সুমনের কাছে যাব। এই বলে সালমা দৌড়ে নিচে গিয়ে সোজা গাড়ি নিয়ে আমার বাসায় চলে আসলো। আমি শুয়ে আছি, তখন কলিং বেলের আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছে কলিং বেল ভেঙে ফেলছে। আমি দরজা খুলতেই কে যেন আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। দুজন মিলে বাসার ভেতরে পড়ে গেলাম। আমি চেয়ে দেখি সালমা। আমি ছাড়িয়ে নিয়ে বললাম, কি হয়েছে ম্যাম, এমন করছেন কেন? আমাকে মাফ করে দাও প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কি বলছেন, পাগল হলেন নাকি? আমার মতো সামান্য একজন কর্মচারীর জন্য মরে যাবেন? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। ওরকম তো রাগ উঠলে প্রায় বলি। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি আপনাকে ভালোবাসি না। ও বুঝেছি, এভাবে কাজ হবে না। এই বলে সালমা চারপাশে কি যেন খুঁজতে লাগলো। তারপর ফল কাটার ছুরিটা নিল। কি করছেন কি আপনি? সালমা আমার দিকে তাকিয়ে হাতটা কেটে দিল। সাথে সাথে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম। কি করছো কি? কাছে আসবি না, আসলে আমার বুকের ভেতর ঢুকিয়ে দেব। তারপর হাতে আর একটা খোঁচা দিল। এবার আর সইতে পারলাম না। দৌড়ে গিয়ে হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে হাতটা চেপে ধরে বুকের মাঝে চেপে ধরলাম। কি করছো কি, পাগল হয়ে গেছে নাকি? সালমা এক ঝটকায় আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তোর জন্য পাগল হয়ে গেছি। সর তুই, রক্ত ঝরে মরে যাব আমি। আমি আবারও বুকের মাঝে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আর বলতে লাগলাম, পাগলি, তোকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? তোকে ছাড়া তো আমি নিজেই মরে যাবো রে। আমার কথা শুনে সালমা আমার মুখ চেপে ধরল। আমি সালমার কপালে একটা চুমু দিলাম। সালমাকে আর কিছু বলতে হলো না, খুব শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। ওর হাত থেকে খুব রক্ত পড়ছে। ওকে কোলে বসিয়ে হাতে ব্যান্ডেজ করে দিলাম। সালমা আমার বুকের মাঝে ওর মুখ গুজে কাঁদতে লাগলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সালমা কাঁদছে আর বলছে, আর যদি আমাকে কষ্ট দাও তাহলে তোমাকেও খুন করব, নিজেও মরে যাব। আমি একটু মুচকি হাসলাম। এমন সময় হঠাৎ সালমার বাবা মা সহ আমার বাবা মা ঘরে ঢুকলো। আমি তো পুরোই অবাক। আরে আব্বু আম্মু, তোমরা কখন এলে? এই তো এখন আসলাম, বিয়ান সাহেব আমাদের গ্রাম থেকে নিয়ে আসলেন। সালমা আমার বুক থেকে উঠে আব্বু আম্মুকে সালাম করলো। সালমা এবার এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে বুকের ভেতর মুখ গুজে দিল। আপনাদের মান অভিমান শেষ হলে এবার আমার কথা শুনুন। কাল আপনাদের বিয়ে, প্রস্তুত হন। একথা বলে ওনারা রুম থেকে অন্য রুমে চলে গেলেন। সালমা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। পরদিন সালমা আর আমার বিয়ে হয়ে গেল, খুব ধুমধাম করে। বাসর রাতে বাসর ঘরে ঢুকতেই সালমা আমার পা ধরে সালাম করলো। আমি সালমাকে বুকে জড়িয়ে নিলাম। সালমা আমাকে খাটের উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। সালমা আমার উপর উঠে গেল। কি করছো? ওই দিন তো বাকিটুকু শেষ করতে পারলাম না, আজ তৃপ্তি সহকারে শেষ করব। আজ কোনো না নেই, আজ আর তোমাকে ছাড়ছি না। দেখবো কে কাকে ছাড়ে, কতটুকু পারো দেখবো। এই বলে সালমাকে ভালোবাসার অবশেষে জড়িয়ে নিলাম। সালমাও আমাকে আষ্টে ফিষ্টে জড়িয়ে নিল। ডুবে গেলাম
ভালোবাসার সাগরে। আমাদের এই ভালোবাসার বন্ধন চিরদিন অটুট থাকবে।